নার্ভাস সিস্টেম, স্নায়বিক নিয়ন্ত্রণ এবং সমন্বয়, নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। এটি ক্লাস 11 যে সেমিস্টার 2 রয়েছে তার 9 চ্যাপ্টারের অন্তর্গত একটি টপিক। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা মানব দেহের সাথে মানব দেহের যে সংযোগ রক্ষাকারী বা মানব দেহের মধ্যে যে সমন্বয়কারী বিভিন্ন ধরনের আমরা সিস্টেম সম্পর্কে পড়াশোনা করছি, তারই একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ এবং তার সমন্বয়। তো আমরা যদি দেখি, আমাদের দেহে দু ধরনের সমন্বয় ঘটে। একটিকে আমরা বলি হরমোনাল কোঅর্ডিনেশন, অর্থাৎ হরমোনের কারণে দেহের মধ্যে কোঅর্ডিনেশন ঘটছে, সমন্বয় হচ্ছে। আর অপরটি হচ্ছে কি নার্ভাস কোঅর্ডিনেশন, অর্থাৎ স্নায়ুর দ্বারা একটি সমন্বয় সাধন হচ্ছে। এই দুটো সমন্বয় সাধন আমরা মানুষের শরীরে দেখতে পাই, মানুষ সহ অন্যান্য প্রাণী শরীরে আমরা দেখতে পাই। তো আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে এই নার্ভাস কোঅর্ডিনেশন বা স্নায়ুতন্ত্র, সেটা নিয়ে আলোচনা করা। হিউম্যান নার্ভাস সিস্টেম একটি জটিল জালকাকৃতি, জালের মতো একটি নেটওয়ার্ক আমরা বলতে পারি। এই নেটওয়ার্ক সারা শরীরে ছড়িয়ে রয়েছে এবং সারা শরীর থেকে সেটি রয়েছে কোথায়? কেন্দ্রবিন্দু হচ্ছে ব্রেনে। তো এটি আমাদের ব্যাকবোন, অর্থাৎ পিছন সাইড, আমাদের শরীরের পিছনের সাইড যে রয়েছে পশ্চাৎ অংশ, সেটি যে মেরুদণ্ড রয়েছে তার সাথে সংযোগ, এবং সেদিক দিয়ে সুষমাকাণ্ড হয়ে ব্রেনে অর্থাৎ মাথার সাথে সংযোগ রয়েছে। তো এইগুলো সম্পর্কে আমাদের অধ্যয়ন করতে হবে, কিভাবে নার্ভাস সিস্টেম কাজ করে শরীরের মধ্যে, কত ধরনের নার্ভাস সিস্টেম রয়েছে, নার্ভাস সিস্টেম যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে, কেনই বা এই নার্ভাস সিস্টেম নিয়ে পড়াশোনা করা অতীব গুরুত্বপূর্ণ, সব আজকে আমাদের আলোচনা বিষয়। দেখো, আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় জ্ঞান ইন্দ্রিয়ের কথা। আমরা 5 প্রকার জ্ঞান ইন্দ্রিয় জানি। জ্ঞান ইন্দ্রিয়গুলো কি করে? জ্ঞান ইন্দ্রিয়গুলো সবসময় বাইরে থেকে কোনো কিছুকে গ্রহণ করে। ঠিক আছে, চোখ আছে আমাদের এক প্রকার জ্ঞান ইন্দ্রিয়, সে কি করে? বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখে, সেখান থেকে সে দেখেই উদ্দীপনা গ্রহণ করে। রাস্তার সাইডে যদি ফুচকার দোকান থাকে তাহলে চোখে দেখলেই জিভে জল আসে, তাহলে এই উদ্দীপক, ফুচকার দোকানটা হচ্ছে উদ্দীপক। তো এই উদ্দীপকের সাহায্যে আমরা চোখের সাহায্যে জিভে জল আসছে, তাহলে একটা উদ্দীপনা কাজ করছে। সেন্ট, নাকের সাহায্যে উদ্দীপনা কাজ হয়, কানে শব্দ উদ্দীপনার কাজ, এবং আমাদের জিহ্বা রয়েছে, এছাড়া আমাদের ত্বক রয়েছে। তো এই উদ্দীপক যাকে স্টিমুলাস বলা হচ্ছে, সেই স্টিমুলাস উদ্দীপক কোনো জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করে। সেই প্রবেশের পথ কি রয়েছে? না, প্রবেশের পথই হচ্ছে নার্ভাস সিস্টেম, যার সাহায্যে গ্রহণ করে তাকে সেন্সরি নিউরন আমরা বলে থাকি। পরবর্তীকালে আমরা স্লাইডে দেখব সেন্সরি নিউরন কি। তো সেন্সরি নিউরন মানে কি? যে সেন্স গ্রহণ করছে তাকেই আমরা সেন্সরি নিউরন। নিউরন কিও জানতে হবে। নার্ভাস সিস্টেম যে রয়েছে, স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হচ্ছে নিউরন। যে একটি স্নায়ুর মধ্যে যে লক্ষ লক্ষ নিউরন রয়েছে যারা কি করে? ফাংশন করে, কাজ করে। তো এই সেন্সরি নিউরনের সাহায্যে আমাদের সেন্স এলো কোথায়? এলো ব্রেনে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এলো, ব্রেনে এলো। তো ব্রেন কি করলো? না, ব্রেন সেই উদ্দীপনাটাকে ইফেক্টরে, অর্থাৎ উদ্দীপনাটাকে প্রবাহিত করলো। বুঝছি, যার মাধ্যমে প্রবাহিত করে তাকে মোটর নিউরন বলা হয়, এবং মোটর নিউরন গিয়ে সেটা এফেক্ট তৈরি করে, রেসপন্স যাকে বলে সেটা দেয়। অর্থাৎ সেই খাবারের প্রতি বা সেই সেন্টের প্রতি ঘৃণার মনোভাব, ভালোবাসার মনোভাব, যাই ধরনের মনোভাব হোক, সব ধরনের উদ্দীপনার একটি এগেনস্টের এফেক্ট তৈরি হয়। তো এই প্রসেসটা
যে শরীরের মধ্যে যার সাহায্যে হয়ে থাকে সেগুলোই হচ্ছে স্নায়ু। এবং স্নায়ু যখন অনেকগুলি অঙ্গতন্ত্র এবং জালকাকৃতি দেহের মধ্যে অবস্থান করছে তখন তাকে বলা হচ্ছে স্নায়ুতন্ত্র। আমরা স্নায়ুতন্ত্রের যদি প্রাথমিক কাজ দেখি তাহলে কি দেখব? ফার্স্টে দেখলাম কি উদ্দীপনা গ্রহণ করছে কার সাহায্যে? যে কোনো প্রকার ইন্দ্রিয়ের সাহায্যে। সে চক্ষু হতে পারে, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তো যে কোনো জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যে উদ্দীপনা রিসেপ্ট করে, রিসেপ্টর তাই বলা হয়। তারপর ওই গৃহীত উদ্দীপনাকে কোথায় প্রেরণ করে? মস্তিষ্কে প্রেরণ করে। উদ্দীপনা গ্রহণ করে সেটাকে তো কোথাও পাঠাতে হবে, অর্থাৎ কেন্দ্রবিন্দু হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা ব্রেনে অবস্থান করে, সেখানে পাঠানো হলো। ব্রেন কি করলো? এবার ওখান থেকে আদেশ প্রেরণ করলো। ব্রেন গ্রহণ করেছে, এবারে সে কি করবে? আউটপুট দেবে। ইনপুট নিয়ে নিয়েছে, আউটপুট দিচ্ছে। আউটপুট দিচ্ছে কার সাহায্যে? না মোটর, যাকে চেস্টীয় স্নায়ু বলা হয় বা মোটর নিউরন, তার সাহায্যে দিচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে? এফেক্ট তৈরি হচ্ছে। ঠিক আছে? তো এই যে প্রসেস, এটি আমরা দেখতে পাই স্নায়ুতন্ত্রের প্রাথমিক কাজের মধ্যে। তাহলে প্রাথমিক কাজ উদ্দীপনা গ্রহণ, গৃহীত উদ্দীপনা স্নায়ু কেন্দ্রে প্রেরণ, স্নায়ু কেন্দ্র থেকে ক্রিয়াস্থলে আদেশ প্রেরণ, অর্থাৎ যেখানে কাজ করবে সেখানেই প্রেরণ করছে, এতক্ষণ গ্রহণ করেছিল, এবার এটাকে প্রেরণ করছে, তারপরে কার্য সম্পাদন করছে। এছাড়া কি করে? স্নায়ুতন্ত্র বিভিন্ন গ্রন্থির ক্ষরণও নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে? এবং সাপোজ আমরা দেখছি যে খুব ভয়ভীত হয়ে রয়েছে কেউ, তাহলে সেখানে আমরা অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণেও কিন্তু প্রভাব বিস্তার করে। স্নায়ুতন্ত্র পেশি সংকোচন ও নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এগুলি হলো স্নায়ুতন্ত্রের প্রাথমিক কাজ। তো মানব দেহের যে স্নায়ুতন্ত্র রয়েছে, সেই স্নায়ুতন্ত্র যদি আমরা দেখি তাহলে কি দেখব না, সবচেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ সিস্টেম। যদি স্নায়ু অকেজো হয়ে যায়, ধরো কারোর হাতের স্নায়ু অকেজো হয়ে গেছে, তাহলে আমরা সেটাকে অনায়াসে বলি প্যারালাইসিস হয়ে গেছে, অর্থাৎ সেখানে কোনো সাড়া নেই, সাড়ার আদান প্রদান নেই। যতই তুমি সেখানে চিমটি কাটো, মারো, তাহলে ওইখানে যে কোনো উত্তেজনা নেই, কোনো প্রাণ নেই, সেটাকেই বলা হচ্ছে স্নায়ু নার্ভাস সিস্টেম বা নার্ভাস সিস্টেমের গুরুত্বপূর্ণ কাজ। এরপর আমরা দেখব যে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র মূলত কি ভাগ রয়েছে, কাকে কাকে নিয়ে গঠিত। এখানে রয়েছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে? আর একটি নার্ভাস সিস্টেম রয়েছে কি? প্রান্তীয় স্নায়ুতন্ত্র, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। একটা সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, প্রান্তীয় নার্ভাস সিস্টেম। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রধান দুটো উপাদান হচ্ছে কে কে? একটা মস্তিষ্ক, ব্রেন, আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড, যে সুষমাকাণ্ড যাকে বলা হয়। স্পাইনাল কর্ডটি নিচের দিকে মেরুদণ্ডের সাথে যুক্ত রয়েছে। প্রান্তীয় স্নায়ুতন্ত্র, যাকে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বললাম, সেটা হচ্ছে কি না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে বাদ দিয়ে, মস্তিষ্ক আর স্পাইনাল কর্ডকে বাদ দিয়ে বাকি শরীরে যে স্নায়ুগুলো ছড়িয়ে রয়েছে তাদেরকেই বলা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে অটোমেটিক নার্ভাস সিস্টেম। একটা সোমাটিক, একটা অটোমেটিক। সোমাটিক হচ্ছে কি ইচ্ছাকৃত চলাচল, পেশির ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। আর অটোমেটিক নার্ভাস সিস্টেম কি স্বয়ংক্রিয়, মানে তো আমি ঘুমালেও আমার সেই কাজটি চলছে, যেমন হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস, হ্যাঁ, হজম নিয়ন্ত্রণ, এগুলোতে যে স্নায়ুগুলো কাজ করছে, নার্ভসগুলো কাজ করছে, সেগুলোকে বলা হচ্ছে অটোমেটিক। অর্থাৎ মানুষ ঘুমালে, মানুষ বসে আছে, হ্যাঁ, তো তখন যে কাজগুলো হয়, অনবরত যে কাজগুলো হচ্ছে। আর সোমাটিক হচ্ছে কি না যেখানে ইচ্ছাকৃত, আমি হাত পা না যদি দীর্ঘদিন বসে বসে কাটাই তাহলে যে স্নায়ুগুলোর মধ্যে বিকল বা অচল অবস্থা চলে আসে।
আবার এই অটোমেটিক নার্ভাস সিস্টেমকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক সিস্টেম আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। তো এইভাবে আমরা প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে কি যখন হচ্ছে প্রতিক্রিয়া বেশি করে তৈরি হয় তখন, আর শরীরকে যখন শান্ত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে। তো এইগুলো আমরা এখন দেখছি একটা ছকের মাধ্যমে, যেগুলো আমরা বলেছি একটু দাঁড়াও। এখানে দেখো নার্ভাস সিস্টেম একটা হচ্ছে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিএনএস আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম পিএনএস, এই দুটো ভাগ বলেছি, ব্রেন আর স্পাইনাল কর্ড, ব্রেন আর স্পাইনাল কর্ড, ঠিক আছে, স্পাইনাল কর্ড। এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে কথা নার্ভাস সিস্টেম সোমাটিক নার্ভাস সিস্টেম আর অটোমেটিক নার্ভাস সিস্টেম। সোমাটিক নার্ভাস সিস্টেম দু রকম রয়েছে, ক্রেনিয়াল আর স্পাইরাল নার্ভাস সিস্টেম, আর অটোমেটিক হচ্ছে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এই দেখো এই দুটোকে বাদ দিলে বাকি যে নার্ভাস সিস্টেম সেটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আছে এখানে এই ভাগগুলো দেখানো যে শরীরের অন্যান্য অংশ যে রয়েছে যে বড় করে দেখানো হয়েছে এখানে, যে কি কি ব্রেনের আবার ভাগগুলো রয়েছে, ফোর ব্রেন রয়েছে, মিড ব্রেন রয়েছে, হাইন্ড ব্রেন রয়েছে। এই যে আমরা এগুলো ধীরে ধীরে পড়াশোনা করব। আমাদের আজকে আপাতত আমরা নার্ভাস সিস্টেমের বেসিক স্ট্রাকচারটা আমরা জেনে গেলাম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরালের অটোমেটিক আর সোমাটিক। অটোমেটিক দু রকম, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। ব্রেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ব্রেন আর স্পাইনাল কর্ড রয়েছে। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে সোমাটিক নার্ভাস সিস্টেমে, যে কিভাবে সোমাটিক নার্ভাস সিস্টেম অর্থাৎ এখানে এই যে বল হাতে আমরা ক্রিয়া করেছি এটা অটোমেটিক নয়, এটা কি হচ্ছে না ইচ্ছাকৃত, আমি বল ধরলাম, খেলাধুলা করলাম, ক্রিকেট খেললাম, বল ছুঁড়লাম বা কাজ করলাম, তো এই সময় যে মুভমেন্ট শরীরে তৈরি হচ্ছে সেই স্নায়ুর মধ্য দিয়ে উদ্দীপনা যাচ্ছে ব্রেনে, ব্রেন থেকে আবার প্রতিক্রিয়া আসছে, অর্থাৎ বলটি আসছে আমাকে ক্যাচ ধরতে হবে কি বলটি ছুঁড়তে হবে, এইগুলোতে যে কাজগুলো হচ্ছে সেটা সোমাটিক নার্ভাস সিস্টেম তাতে কাজ করছে। আর যদি আমরা এটা এটা মেন ফাংশনটা দেখানো হয়েছে এখানে সেন্সরি কর্টেক্স আর মাধ্যমে কিভাবে কাজ হচ্ছে সেটাই দেখানো হয়েছে এখানে, আমরা একটু পরে দেখছি এগুলো ভালো করে। নার্ভাস সিস্টেমের ফাংশন কি করে নার্ভাস সিস্টেম না কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেট ফাংশনস থ্রু আউট দ্য বডি, সারা শরীরে পায়ে অনেক সময় আমরা পা যদি ভাঁজ করে বসি তাহলে আমাদের পায়ের মধ্যে একটা ঝিনঝিনানি ভাব চলে দেখা যায়। তো এটা কেন হয় না ওই নার্ভগুলো পাটা ভাঁজ করে বসার জন্য নার্ভগুলোর উপরে প্রেশার পড়ে, এর সাথে সাথে কিছু আমাদের যে সংবহনতন্ত্র আছে শিরা ধমনী ওগুলোর উপরেও প্রেশার পড়ে, তার কারণে সেখানে উদ্দীপনা পৌঁছায় না। তো উদ্দীপনা যখনই পৌঁছাচ্ছে না সেখানে অক্সিজেন সাপ্লাইও কম থাকছে, এই কারণে ওই স্নায়ুগুলো নিজেদের মধ্যে একটু অস্বস্তি অনুভব করে, যার কারণে এই ঝিনঝিনানিটা তৈরি হয়, সেটা আবার পরবর্তীকালে ধীরে ধীরে ঠিক হয়ে যায়। রেসপন্স টু ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল স্টিমুলি, স্টিমুলি মানে উদ্দীপনা, বা বাইরের থেকে হতে পারে বা ভেতর থেকে হতে পারে, যে কোনো ধরনের উদ্দীপনায় কিন্তু নার্ভাস সিস্টেম কাজ করে। প্রোভাইডস ফাস্ট কমিউনিকেশন বিটুইন বডি সিস্টেমস অ্যান্ড পার্ট, ফাস্ট মানে কি দ্রুত, কমিউনিকেশন যোগাযোগ, শরীরের মধ্যে কোথাও মশা বসেছে, কোথাও পোকা চলে যাচ্ছে, তো এই দ্রুত দেখো কত দ্রুততার সাথে কিন্তু শরীরের মধ্যে একটা যোগাযোগ তৈরি হচ্ছে ব্রেনের সাথে পা পায়ের নখ পর্যন্ত। তো এই যে যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম যদি না থাকে তাহলে কিন্তু এইভাবে শরীরের সাথে ব্রেন পর্যন্ত যোগাযোগ করা যাবে না। নার্ভাস সিস্টেমের এই যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক, হ্যাঁ আমরা এগুলো যদি দেখি তাহলে এইভাবে আমরা ভাগ করতে পারি। সিম্প্যাথেটিকের মধ্যে দেখো কোনগুলো বলা হচ্ছে যে বিভিন্ন অঙ্গগুলো স্যালিভারি বা ফুসফুসের সাথে যুক্ত, হ্যাঁ হার্টের সাথে যে রয়েছে পাকস্থলী, এগুলো সবের সাথে যে যুক্ত রয়েছে এগুলো প্যারাসিম্প্যাথিক, আর সিম্প্যাথিক হচ্ছে ও এভাবে অলওয়েজ মানে সিম্প্যাথিক মানে আমরা যখন প্রেশার দিয়ে কাজ করছি,
ঠিক আছে, প্রেশারের সাহায্যে আমরা অ্যাকশন করছি, সেগুলো হচ্ছে সিম্প্যাথেটিক। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কম্পোনেন্টগুলো আমরা কি কি দেখলাম, ভাগগুলো, ব্রেন দেখলাম আর স্পাইনাল কর্ড দেখলাম। ব্রেন to the control center through for thoughts, emotions and most bodily functions. শরীরের যত ফাংশন, যত ইমোশন, যত চিন্তা সব কন্ট্রোল করছে ব্রেন। স্পাইনাল কর্ড কি করে তাহলে, কানেক্ট দ্য ব্রেন টু রেস্ট অফ দ্য বডি অ্যান্ড ট্রান্সমিটস নার্ভ সিগন্যাল। নার্ভসের সেন্ট্রাল ব্রেনের সাথে যোগ রয়েছে এবং এটা শরীরের বাকি অংশ সাথে কি করে যোগাযোগ রক্ষা করে এবং নার্ভসের সিগন্যালটাকে ট্রান্সমিট করে, অর্থাৎ স্থানান্তরিত করে। ফাংশন, প্রসেসেস অ্যান্ড ইন্টারপ্রেটেড সেন্সরি ইনফরমেশন। এই সেন্সরি, আমাদের সেন্সরি ইনফরমেশন মানে সেন্স অর্গানের সাহায্যে, জ্ঞান ইন্দ্রিয়ের সাহায্যে যে উদ্দীপনা নিলাম, অর্থাৎ ইনপুট নিলাম, সেই ইনপুটটা প্রসেস হলো, তারপর ইন্টারপ্রিটেড করে তারপর সেটা আউটপুট হিসাবে এফেক্ট করা হলো। তো এই ফাংশনে কাজ করছে। ইনিশিয়েটস রেসপন্স অ্যান্ড কন্ট্রোল হায়ার ফাংশনস লাইক রিজনিং, মেমোরি অ্যান্ড ইমোশনস। রিজনিং মানে কি, বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা, যুক্তি সংক্রান্ত কাজ, লজিক বা ম্যাথমেটিক্স, যত ধরনের যে আমাদের যুক্তি বা বুদ্ধির কাজগুলো, মেমোরি স্মৃতিতে রাখা, ইমোশন আমাদের ব্যথা বেদনা আনন্দ দুঃখ সব কিছুর সাথে কিন্তু কন্ট্রোল করছে কে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম কম্পোনেন্ট কি আছে, ক্রেনিয়াল আর হচ্ছে স্পাইনাল নার্ভাস সিস্টেম। ক্রেনিয়াল কানেক্ট দ্য ব্রেন টু ভেরিয়াস পার্টস অফ হেড, নেক অ্যান্ড থোরাসিক রিজিয়ন। অর্থাৎ আমাদের মুখমণ্ডল, গলা থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত যে বা ব্রেনের যে বিভিন্ন পার্টগুলো আছে তার সাথে কানেকশান যোগ করেছে। আর স্পাইনাল নার্ভস কি, কানেক্ট দ্য স্পাইনাল কর্ডের সাথে উইথ লিম্ব অ্যান্ড টর্সো। সাবডিভিশন যদি আমরা দেখি তাহলে সোমাটিক নার্ভাস সিস্টেম দেখলাম, কন্ট্রোলস ভলিউন্টারি মুভমেন্ট, অর্থাৎ ওয়াকিং, হাঁটছি, কথা বলছি, দৌড়াচ্ছি, কাজ করছি, খেলা করছি, সব রিলে সেন্সরি অ্যান্ড মোটর সিগন্যাল টু অ্যান্ড ফর্ম দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পাঠাচ্ছে এবং সেখান থেকে এফেক্টও নিয়ে আসছে। এটা হচ্ছে কি সোমাটিক নার্ভাস সিস্টেম। অটোমেটিক নার্ভাস সিস্টেম রেগুলেটস ইনভলিউন্টারি ফাংশনস, হার্টবিট, ডাইজেশন। আমরা খেয়ে ঘুমিয়ে যাই রাতে, কিন্তু সকালে উঠলে কিন্তু আবার খিদে পেয়ে যায়, অর্থাৎ ডাইজেশন, ঘুমিয়েও ডাইজেশনের কাজ হচ্ছে। তো সেই সময় যে ফাংশন হচ্ছে, সেই সময় যে নার্ভের ফ্যাসিলিটি বা যে নার্ভগুলো কাজ করছে সেটা হচ্ছে সব অটোমেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে। এদের আবার ডিভিশন রয়েছে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হয়েছে বলেছি যখন শরীরের মধ্যে কোনো ফাইট, যুদ্ধ, মানে শরীরের মধ্যে যখন বেশি ফাংশন হচ্ছে তখন সেটা, এবং তাকে আবার স্থিতিল রেস্ট কন্ডিশনে নিয়ে আসার জন্য প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কাজ করছে। এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অংশে চলে এলাম, সেটা হচ্ছে কি নিউরন। নিউরন কি, যেমন আমরা জীবদেহের গঠনগত কার্যগত একককে আমরা কি বলি, কোষ বলি। তো সেমনি স্নায়ু বা স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হচ্ছে কি নিউরন। যে নিউরন অর্থাৎ যেমন আমরা কিডনিতে ক্ষেত্রে পড়েছি, কিডনির মধ্যে কি থাকে, লক্ষ লক্ষ নেফ্রন থাকে, কিডনির গঠনগত কার্যগত একক। তাহলে এই নিউরনই হচ্ছে আসল ফাংশন করছে, যেটা নার্ভের মধ্যে অবস্থান করেছে। নিউরন কি, দ্য সেলস দ্যাট ক্যারি ইনফরমেশন থ্রু আওয়ার নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের মধ্যে ইনফরমেশন ক্যারি করে। The message that of neurons carries in called nervous impulses. যে মেসেজটা নিউরন ক্যারি করে তাকেই বলা হচ্ছে নার্ভ ইম্পালসেস। হয়েছে, যে অনেক সময় ডাক্তার এসে কি দেখে, নাড়ি দেখে না, সেটা হার্টবিট দেখে, কিন্তু তাতেও স্নায়ুর উদ্দীপনা বোঝা যায়। নিউরনস যদি আমরা দেখি তাহলে হিউম্যান বডি ইজ মেড আপ অফ ট্রিলিয়নস অফ সেল। মিলিয়ন নয়, 1 বিলিয়ন নয়, একদম ট্রিলিয়ন। মিলিয়নের পরে বিলিয়ন, বিলিয়নের পরে ট্রিলিয়ন সেলস থাকে হিউম্যান বডিতে। মানুষের দেহে ট্রিলিয়নের উপরে কিন্তু নার্ভাস সিস্টেম রয়েছে।
cells of the nervous system called nervous cells or neuron. এই কোষগুলোকে বলা হচ্ছে নিউরন বা নার্ভ সেলও বলা হয়, নার্ভ সেলও বলা হয়। তো অ্যাপ্রক্সিমেটলি আমরা যদি এগুলো ভাগ করি, ব্রেনে কোথায় থাকে 100 বিলিয়নের মতো, স্পাইনাল কর্ডে থাকে, বাকি অংশগুলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম এবং সেন্সরি অর্গানেও থাকে। দিস সিস্টেম বেসিক বিল্ডিং ব্লকস আর specialized to carry messages through an electrochemical process. তো এর বেসিক সিস্টেম কি না, এটা একটা বিল্ডিং ব্লক, বেসিক বিল্ডিং ব্লক, বিল্ডিংয়ের মতো কাজ করছে। অর্থাৎ যেরকম একটি বিল্ডিংয়ে যদি পাইপিং সিস্টেম দেখি বা বিল্ডিংয়ে সেন্ট্রাল পয়েন্ট দেখি ইলেকট্রিকের, তাহলে আমরা দেখতে পাবো যে একটা জায়গা থেকে কিন্তু ইলেকট্রিকটা সার্কুলেট হচ্ছে, মেসেজটা সব জায়গায় যাচ্ছে। তো এরকম ইলেকট্রনিক একটি ইলেকট্রোকেমিক্যাল প্রসেস হচ্ছে, প্রসেসের মধ্যে হচ্ছে কি না নিউরন বা নার্ভাস সিস্টেম পড়ছে। আমরা দেখেছি অনেক সময় সিনেমাগুলোতে বা বাস্তবেও শুনে থাকি, ব্রেন যদি কোনো কারণে হেমারেজ হয় বা ব্রেনের অ্যাটাক হয়, তাহলে কিন্তু বা শরীরের অন্যান্য অংশ ভাঙেনি, কাটেনি, কিছুই হয়নি, কিন্তু মানুষটি জড় পদার্থ হয়ে গেছে। হ্যাঁ, তো ব্রেন কারণ কি না, ব্রেন যদি অকেজো হয়ে যায়, তাহলে ব্রেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি অকেজো হয়ে যায়, তাহলে কারোর সাথেই যোগাযোগ করতে পারবে না, তাহলে শরীরের বাকি অংশও কিন্তু অকেজো হয়ে যাবে। তো এইটাই হচ্ছে মেন নার্ভাস সিস্টেমের মেন পয়েন্ট। এরপর যদি আমরা ভাগ দেখি নিউরনের, নিউরন কি, কেমন দেখতে নিউরন, তো নিউরন দেখি যদি একটি এরকম ধরনের একটা অংশ, উপরের অংশ রয়েছে স্টার লাইক, তারার মতো, আর তার একটা লেজ রয়েছে ঠিক ঘুড়ির লেজের মতো। তো এই স্টারের মতো অংশটাকে আমরা কি বলি না দেহ, কোষ দেহ বা সেল বডি বলা হয়। আর বাকি যে লেজের মতো অংশ আছে, সেই অংশটাকে বলা হচ্ছে প্রবর্ধক বা কি বলা হয় প্রসেস। তো এই প্রবর্ধক এবং প্রসেস এগুলোর আবার ভাগ রয়েছে। এটাকে আমরা দু ধরনের, একটা লম্বা প্রবর্ধক দেখতে পাই যেকে অ্যাকশন বলা হয়, আর একটা ছোট 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 প্রবর্ধক চুলের মতো অবস্থান করে চারদিকে, এটাকে বলা হচ্ছে ডেনড্রান। ঠিক আছে, তাহলে এই যে কোষ দেহের মধ্যে কি থাকে, নিউক্লিয়াস থাকে এবং অন্যান্য কোষীয় উপাদানগুলো আমরা পাবো কোষ দেহের মধ্যে, যেমন সাইটোপ্লাজম, নিজল দানা, নিউরোফাইব্রিলস, এগুলো সব কিছুই আমরা এখানে পাবো। আর অ্যাকশন যদি আমরা দেখি, তাহলে অ্যাকশন একটা লম্বা আকৃতির হয়। তো এই অ্যাকশনের মধ্যে আমরা 3 ধরনের আবরণ দেখতে পাই। একটাকে বলি আমরা অক্সলেমা, আর একটিকে বলি মায়েলিন শীথ, আর একটিকে বলা হচ্ছে নিউরোলেমা। তো এই যে উপাদানগুলো রয়েছে, যে উপাদানগুলো হচ্ছে আবরণ হিসাবে কাজ করে। একটি এখানে কতগুলো পর্ব করে ছোট ছোট পর্বে ভাগ করা হচ্ছে। হ্যাঁ, এই পর্বগুলোকেই বলা হচ্ছে কি র্যানভিয়ারের পর্ব। হ্যাঁ, এই র্যানভিয়ারের পর্ব এর শেষ প্রান্ত হচ্ছে আবার ব্রাশের মতো দেখতে, তাকে প্রান্ত ব্রুশ বলা হয়, এন্ড ব্রাশ বলা হচ্ছে। এবারে আমরা নিউরনের সেলের যদি দেখি, নিউরন এটা কি বলা হলো, স্পেশালাইজড সেলস দ্যাট ট্রান্সমিট নার্ভ ইম্পালসেস। নার্ভের যে পালস, নার্ভের যে কি বলবো, নার্ভের যে উদ্দীপনা সেটাকে ট্রান্সমিট করছে, সেটা হচ্ছে নিউরন। পার্ট কি কি রয়েছে, ডেনড্রাইটস রিসিভ সিগন্যাল, ডেনড্রাইট কি করে, রিসিভ সিগন্যালকে রিসিভ করে কোথায় পাঠায়, সেল বডিতে পাঠায়, প্রসেস সিগন্যাল, সেল বডি পাঠালো। অ্যাকশন কি করবে না, সেন্ড সিগন্যাল, অ্যাকশন নেবে, কি করবে, সেন্ড সিগন্যাল করবে টু আদার নিউরন অর মাসেলস অনার। এবারে মায়োলিন শীথ যেটা ইনসুলেটেড অ্যাকশনস টু স্পিড আপ সিগন্যাল ট্রান্সমিটার। মায়োলিন শীথ কি করে, স্পিড ইনক্রিজ করে। হ্যাঁ, আচ্ছা, আর এটা হচ্ছে গ্লিয়াল সেলস হচ্ছে সাপোর্ট অ্যান্ড প্রোটেক্ট, নিউরনকে প্রোটেক্ট করে। এই দেখো পার্টগুলো দেওয়া হয়েছে, এতে নিউক্লিয়াস কন্ট্রোলস দ্য এন্টায়ার নিউরন, নিউরনটাকে কন্ট্রোল করে। অ্যাকশন এটা কি করে, ট্রান্সমিট সিগন্যাল টু দ্য আদার সেলস অ্যান্ড অর্গানস। মায়োলিন শীথ ইনক্রিজ দ্য স্পিড অফ দ্য সিগন্যাল, মায়োলিন শীথ
node of Ranviers allow diffusion of ions. অ্যাকশন টার্মিনাল ফর্মস দ্য জাংশনস হিসাবে কাজ করে, যোগ করে, অপরের সাথে যোগ থাকে টু আদার সেলস মেমব্রেন তো প্রোটেক্ট করছে, সেল বডি অর্গানাইজড অ্যান্ড কিপ দ্য সেল ফাংশন, কোষের যে অভ্যন্তরীণ কাজ সেটাকে রিসিভ করছে। ডেনড্রাইটস কি করছে, রিসিভ সিগন্যালস ফ্রম দ্য আদার সেলস। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি, এর কাজগুলো পার্ট এবং ফাংশন একসাথেই দেখে নিলাম। এরপর আমরা আসছি, নিউরন কি এক রকমের হয়? সবার দেহে বা দেহের সমস্ত জায়গায় যে স্নায়ুতন্ত্র রয়েছে, নার্ভ রয়েছে, তার মধ্যেই তো নিউরন রয়েছে, সে কি একই রকম দেখতে হয়? না, নিউরনের অনেক ভাগ আছে। হ্যাঁ, তো আমরা প্রথম দেখতে পাবো, এখানে যেটা নেই আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে আপোলার বা মেরুবিহীন নিউরন, যে সকল একদম একদম ছোট্ট একটা সেলের মতো দেখতে, ছোট্ট একটা এরকম একটা কোষ মতো দেখতে, এর কোনো অ্যাকশন নেই, ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে আপোলার, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি আপোলার। আপোলার কথার অর্থ হচ্ছে মানে নেই, পোলার, পোলার মানে মেরু নেই, অর্থাৎ কোষ দেহে যখন কোনো প্রবর্ধক থাকে না, কোনো প্রবর্ধক আছে নেই, তাহলে এটা হয়ে গেল কি আপোলার, অ্যাপোলার। হ্যাঁ, অ্যাপোলার। তারপর হচ্ছে POLAR, অ্যাপোলার। তো নেক্সট আমরা কি দেখব না, ইউনিপোলার। ইউনিপোলার কি, ইউনি মানে এক, একটি মাত্র কি আছে, একটি মাত্র অ্যাকশন আছে, কোষদেহ থেকে একটি মাত্র অ্যাকশন বেরোয়, তখন তাকে ইউনিপোলার দেখা যায়। তো এগুলো আমরা ভ্রূণ দেহে দেখতে পাই। আর আপোলারটা আমরা কি দেখতে পাই না, অ্যাড্রিনাল মেডুলাতে থাকে। তারপর হচ্ছে বাইপোলার, দুদিকেই গেছে, মাঝখানে কোষ দেহ, দুদিকেই অ্যাকশন প্রবাহিত হচ্ছে, একে বলা হচ্ছে বাইপোলার। সিউডো ইউনিপোলার, সিউডো কথার অর্থ হচ্ছে ছদ্ম, তো ছদ্মবেশ ধারণ করা। ছদ্ম এক মেরু বিশিষ্ট, এক মেরু হচ্ছে এরকম ভাবে বেরিয়ে এক মেরু যেন ছদ্মবেশ ধারণ করেছে, তো এইটাকে বলা হচ্ছে সূক্ষ্মকাণ্ডের বাইরে এই ধরনের আমরা স্নায়ু নিউরন দেখতে পাই। এছাড়া হচ্ছে মাল্টিপোলার, অনেক দিকে আমরা প্রথম যে ছবিটা দেখেছিলাম সেটা হচ্ছে মাল্টিপোলার নিউরন, অর্থাৎ অনেক ডেনড্রন রয়েছে আর ডেনড্রাইটস রয়েছে এবং অ্যাকশনও রয়েছে, এবং তারও প্রান্তেও বিভিন্ন প্রান্তবুশ রয়েছে। তো এইভাবে আমরা দেখতে পেলাম আপোলার, ইউনিপোলার, বাইপোলার, সিউডো ইউনিপোলার, মাল্টিপোলার কি, এগুলো হচ্ছে নিউরন। এছাড়া কার্য অনুসারেও আমরা নিউরনকে ভাগ করতে পারি। কি কি কার্যের অনুসারে, এটা আগেরটা ছিল গঠনগত, এখন হচ্ছে কার্যগত। সেন্সরি নিউরন রয়েছে, ইন্টারনিউরন রয়েছে, মোটর নিউরন রয়েছে। সেন্সরি নিউরন, সেন্সের সাথে যুক্ত, সেন্সরি। তো এটা কি, লং ডেনড্রাইট শর্ট অ্যাকশন স্ট্রাকচার, লং ডেনড্রাইট, অর্থাৎ যে ডেনড্রাইটরা কি করছিল, রিসেপশানে কাজ করছিল, রিসিভ করছিল, সেটা কি রিসিভ করছিল, উদ্দীপনা, সেন্স রিসিভ করছিল। কন্ডাক্ট ইম্পালস টু কর্ড, অর্থাৎ এখানে যে পালসগুলো আসছে সেই পালসগুলোকে স্পাইনাল কর্ড পর্যন্ত প্রভাবিত করছে। লোকেশন কোথায় আছে, সেল বডি, ডেনড্রাইট আউটসাইড স্পাইনাল কর্ডের বাইরে আছে, তো বাইরে থেকে উদ্দীপনা এনে স্পাইনাল কর্ডকে সরবরাহ করছে। ইন্টারনিউরন কি, এটা হচ্ছে ইন্টার মাঝখানে, শর্ট ও ডেনড্রাইট আর শর্ট অ্যাকশন দুটোই শর্ট। ইন্টারকানেক্ট সেন্সরি নিউরন উইথ মোটর নিউরন, মোটর নিউরনের সাথে সেন্সরি নিউরন। মোটর নিউরন কি না, যে সেন্স নিচ্ছে নিয়ে কোথায় পাঠালো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কোথায় এলো, মোটর নিউরনে। এই মোটর এবং সেন্সরি নিউরনের মাঝখানে যে থাকে সেটাই হচ্ছে ইন্টারকানেক্টেড এন্টায়ারলি উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাছেই আমরা এটা পাবো। মোটর নিউরন কি, শর্ট ডেনড্রাইট লং অ্যাকশন, অ্যাকশনটা করতে হবে তাই অ্যাকশন এখানে লং, এখানে রিসিভ বেশি করতে হবে তাই ডেনড্রাইট এখানে লং, এভাবে মনে রাখবে। কন্ডাক্ট ইম্পালসেস টু ইফেক্টর, ইফেক্ট করার জন্যই
এটা কাজ করে মোটর নিউরন। এখানে কি কোথায় রয়েছে এরা? সেল বডি, ডেনড্রাইট ইন স্পাইনাল কর্ড, অ্যাকসন আউটসাইড স্পাইনাল কর্ড। হ্যাঁ, অ্যাকসনের বাইরেও এইসব রয়েছে স্পাইনাল কর্ডের বাইরে। এই যে আমরা দেখতে পাচ্ছি সেন্সরি নিউরন, রিসেপ্টর সেল, ডেনড্রাইটটা লম্বা, অ্যাকসনটা ছোট। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি ইন্টারমিডিয়েটেড, দুদিকে রয়েছে সেল বডি, দুদিকে ডেনড্রাইটগুলো রয়েছে, অ্যাকসন ওই দিকে রয়েছে। আর মোটর নিউরনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি অ্যাকসনটা অনেক বড়, হচ্ছে এফেক্ট করার জন্য, আর ডেনড্রাইটগুলো সব ছোট 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 ছোট। সেন্সরি ইনপুট, ইন্টিগ্রেটেড মোটর আউটপুট, কমিউনিকেশন, এগুলো আমরা পড়ে নিয়েছি। এরপর আমরা যদি আরেকটু দেখি, তাহলে আমি একটু আগে বলেছিলাম যে নিউরন বা নার্ভাস সিস্টেম যদি বিকল্প হয়ে যায় বা অকেজো হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায় বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে? অনেক ধরনের সমস্যা। হ্যাঁ, নিউরোলজিক্যাল ডিসঅর্ডারগুলো কি কি? স্ট্রোক হতে পারে, এপিলেপসি হতে পারে, তারপরে মাল্টি স্ক্লেরোসিস রোগ হতে পারে। এগুলো শুধু নামগুলো জেনে রাখো, কারণ এদের সিমটমসগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, সেগুলো আসবে না। তো এই ধরনের পার্কিনসন ডিজিজ হতে পারে। পার্কিনসন ডিজিজ হচ্ছে কি না, যে হঠাৎ করে মুভমেন্ট বন্ধ হয়ে যায়, স্লো মুভমেন্ট হয়ে যাওয়া। তো এই ধরনের রোগগুলো আমরা দেখতে পাবো যদি নিউরন অকেজো হয়ে যায়। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস, এটাও হতে পারে। এই ধরনের সব রোগের নামগুলো এখানে দিয়ে রেখেছি, একটু পারলে পড়ো পজ করে ছবি তুলে। এই যে সব স্ট্রোক, মাইগ্রেন, এপিলেপসি, পার্কিনসন ডিজিজ, আলঝাইমার্স ডিজিজ, এই ধরনের সায়াটিকা, তো স্নায়বিক দুশ্চিন্তা, মানসিক চাপ প্রভৃতির কারণে কিন্তু স্নায়ু যদি অকেজো হয়ে যায়, অনেক ধরনের রোগের সৃষ্টি হয় এবং সমস্ত রোগগুলো কিন্তু ভয়ানক এবং মারাত্মক রোগ হতে পারে। তাই স্নায়ুকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে এবং স্নায়ু যাতে অকেজো না হয় তার খেয়ালও রাখতে হবে। আজকে আপাতত এটুকুই, আমরা পরের ক্লাসে বাকি অংশগুলো দেখব। থ্যাংক ইউ এভরিওয়ান।